আমি আমার বন্ধুদের ফিড থেকে যেটা দেখতে পাচ্ছি যে এসআইআরে যে আবার ডকুমেন্ট রিভিশন দিয়েছে তাতে যেটা মেন সমস্যা হচ্ছে যে যে অপশনটা দেওয়া হয়েছিল যে ডকুমেন্টটা যাদের ফাদার ভেরিফিকেশন চেয়েছে সেই ফাদার ভেরিফিকেশনের জন্য প্রায় মানে 1,30,00,000 লোকের কাছে নাকি ফাদার ভেরিফিকেশন এসছে। কখনো বাবার নামে একটু সিরিয়াস ইয়ে করতে পদবি একটু চেঞ্জ হয়ে গেছে আর অনেক ব্যাপার আছে, আমি ডিটেলসে যাচ্ছি না, আপনারা সবাই জানেন। কিন্তু আমি মোদ্দা কথায় আসতে চাইছি, সেটা হলো যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে মানে যে ডকুমেন্ট ফার্দার যে ডকুমেন্টগুলো ভেরিফিকেশনের জন্য চাওয়া হয়েছে সেই ডকুমেন্টগুলো যখন আপলোড করা হচ্ছে দেখা যাচ্ছে সেই ডকুমেন্টগুলো আপলোড হচ্ছে, আপলোড হওয়ার পর বিএলও সেটা দেখতে পাচ্ছে কিন্তু বিএলও সেটা ফরওয়ার্ড করতে পারছে না তার ঊর্ধ্বতন অফিসারকে। এবং এই ব্যাপারটা দেখলাম সাগির হোসেন বলে তৃণমূলের একজন নেতা ফেসবুকে এটা নিয়ে লড়ে যাচ্ছেন এবং তিনি বিভিন্ন লোকের সাথে মানে ইলেকশন কমিশনের বিভিন্ন লোকের সাথে জিনিসটাকে রিপোর্ট করেছেন। তো এইখানটাতে আমি যেটা বুঝতে পারছি যে লোকজনের এই হয়রানির মূল কারণ হচ্ছে একটা পুয়ার আইটি সিস্টেম। তো এখানে যে প্রশ্নটা সবাই বিজেপির দিকে আঙুল তুলছে কিন্তু যে প্রশ্নটা সঠিকভাবে তোলা উচিত সেটা হচ্ছে এই যে যে এই যে এত টাকা খরচ করার পরও, এত কোটি কোটি টাকা খরচ করার পরও কী করে ইলেকশন কমিশন এত কমা একটা সফটওয়্যার বানাচ্ছে, মানে পরিষ্কার বোঝা যাচ্ছে সফটওয়্যারে প্রচুর বাগ আছে, রাইট? না হলে তো এরকম হয় না। এবং সফটওয়্যারে বাগ থাকা সত্ত্বেও সেখানে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে সেই বাগটাকে রিপোর্ট করার পরও তারা অ্যাকশন নিতে পারছে না। তো মানে ইন হাইন্ডসাইট যেটা আপনার বুঝতে পারবেন সেটা হচ্ছে যে এই যে সফটওয়্যারটা তো আর বিনা পয়সায় কেউ করে দেয়নি কেন্দ্রীয় সরকারকে বা ইলেকশন কমিশনকে। এর জন্য নিশ্চয়ই একটা সফটওয়্যার টিম ছিল, তাদের একটা দায়িত্ব ছিল, লোকজন ছিল, আইএস অফিসার কোনো দায়িত্বে ছিল, হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে। তাহলে আপনার কী বুঝলেন? বেসিক্যালি দেখুন দিল্লি বাতে যেভাবে ওয়েস্ট বেঙ্গল একই ব্যাপার, বা দিল্লিতে আরও বেশি, যে প্রজেক্টে 1,000 কোটি টাকা হোক সেই প্রজেক্টের অ্যাকচুয়াল হয়তো খরচ হবে 10-20 কোটি টাকার মতো, বাকি 98-95%ই বিভিন্ন লোকের পকেটে গেছে, অফিসারদের পকেটে যায়, পলিটিশিয়ানদের পকেটে যায়, সবার পকেটে চলে যায়। এটাই ভাবে ভারতে চলে আর কি, যে কোনো ডেভেলপমেন্ট, আর তার ফল ভোগে হচ্ছে সাধারণ জনতা। তো ঠিক আছে, আপনারা বিজেপিকে বিদ্বেষগার করতেই পারেন, এর জন্য সেটা অন্য ব্যাপার, কিন্তু মেন প্রবলেম যেটা লোককে করতে হবে যে এই দুর্নীতির জন্য ভারতের দেখুন সাধারণ জনগণের কী অসুবিধা হচ্ছে। এই যে আজকে ধরুন মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সফটওয়্যারটার মধ্যে এত এত ভুল আছে, বিভিন্ন কারণে লোকজন এত কমপ্লেন করছে। তো যে প্রশ্নটা কেউ তুলছে না, আরে বাবা তোর যে হাজার হাজার কোটি টাকা তৈরি করে যে সফটওয়্যারটা তৈরি করা হলো এর মধ্যে এত ভুল কেন? তাহলে দুর্নীতির জন্য টাকা নিশ্চয়ই কেউ না কেউ খেয়েছে। তাহলে সেই প্রশ্নটা কেন উঠছে না? এই প্রশ্নটা তো সবার আগে ওঠা উচিত। আর এইসব প্রশ্ন করলে আমাকে বলবো আমি ডিপ স্টেটের দালাল, যদিও ডিপ স্টেট কী জিনিস সেটা আমি নিয়ে জানি না। ট্রাম্প জানে, আর মানে ট্রাম্পের লোকজন আর আমাদের বিজেপির লোকজন জানে, যাদের বক্তব্য হচ্ছে যে বেসিক্যালি যে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কেউ না কেউ ভূত আছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, আরে বাবা অন্য দেশের অ্যাডমিনিস্ট্রেশনে ভূতের আগে ভারতের অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যে যে দুর্নীতি ঢুকে আছে রন্ধে রন্ধে, যার জন্য প্রতিটা লোক সাফার করছে, শুধু তো এসআইয়ের জন্য নয় রে বাবা, যে কোনো মানে জায়গায় আইটি সিস্টেমে ভারতের, যদি আপনি ভারত সরকারের আইটি সিস্টেমে যান, সেটা ট্যাক্স ফাইলিং সিস্টেম হোক বা যাই হোক না কেন, লোকে প্রবলেম ফেস করে, অল্প বিস্তর করে, কখনো বেশি করে কখনো কম করে। হ্যাঁ, কোনো কোনো জায়গায় ভালো কাজ হয়, যেমন আইএনডিসি বা ভারত যেটা সফটওয়্যার স্ট্যাক তৈরি করেছে সেটা ডেফিনেটলি খুব ভালো তৈরি করেছে, সেখানে কোনো প্রবলেম হয় না, নইলে ইউপিআই এত ভালো চলছে কী করে। সুতরাং কেন্দ্রীয় সরকার চেষ্টা করলেই যে ওরা ভালো কাজ করবে না তা নয়, তারা নিশ্চয়ই প্রমাণও করে দিয়েছে সেটা, যেটা ওএনডিটিতে ভালো কাজ করছে। কিন্তু এক্ষেত্রে যেহেতু কাজটা ভালো হয়নি, সফটওয়্যার বাজে হয়েছে, তার মানেই কেউ না কেউ টাকা খেয়েছে। তো এইগুলো নিয়ে তো দুর্নীতির একটা তদন্ত হওয়া উচিত আমার মতে, কারণ তা না হলে তো বেসিক্যালি বিজেপি নিজে তার ক্রেডিবিলিটি লুজ করবে। কারণ বিজেপি এই হিন্দুত্ববাদ করে, হিন্দু মুসলমান করে কত দূর এগোবে আমি আবার বলছি সন্দেহ আছে, কারণ প্রত্যেকেরই একটা কিছু সিলিং আছে। এই ইরানে আপনি দেখছেন তো ইসলাম করে কত দূর এগোতে পারলো, একটা সিলিং হয়ে গেছে অলরেডি, লোকজন ঘৃণা করছে। আর বাইরে ভারতে কিন্তু ইরানের মতো অটোক্র্যাসি নেই। হ্যাঁ, সুতরাং ভোট বাক্সে যখন ভাঙবে তখন বিজেপিরই ভাঙবে। তো ন্যাচারালি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিরই বোঝা উচিত যে সবারই একটা এক্সপায়ারি ডেট আছে, তাদের আইডিওলজি হচ্ছে মানুষকে বোকা বানানোর জন্য। আপনি লোককে বোকা বানিয়েছেন ঠিক আছে, নিজেকে বোকা বানাবেন না। হিন্দুত্ববাদ দিয়ে আপনি লোককে বোকা বানাচ্ছেন ঠিক আছে, নিজেকে বোকা বানাবেন না। তেমন মমতা ব্যানার্জি ওই বিজেপিকে ঠেকাও, ওটারও একটা এক্সপায়ারি ডেট আছে, ওটাও বেশি দিন চলবে না, ঠিক আছে? তারপর আমি এদিকে চুরি করে যাব। তো সিপিএমের আপনারা দেখতে পেলেন যে বামপন্থা কত মহান সোশ্যালিজম, এমন বামপন্থাকে মহান করে ছেড়ে দিল, এখন বামপন্থার দিকে লোকে শুনলে ভয়ে দূর থেকে পালিয়ে আসে, রাইট? এক্সপায়ারি ডেট আছে। বামপন্থা দিয়ে লোকের ব্রেন ওয়াশ করেছো ঠিক আছে, কিন্তু কাজ যদি ডেলিভারি করতে না পারো হবে না। যেটা নিয়ে আমি মামদানিকে নিয়েও বলেছিলাম নিউ ইয়র্কে, যে উনি দিচ্ছেন, গ্যাস দিচ্ছেন বামপন্থা নিয়ে, ঠিক আছে,
যখন হবে না লোকে ওকেও কাটিয়ে দেবে। ওভাবে বেশি দিন চলতে পারে না পৃথিবীতে। তো কোশ্চেন হচ্ছে যে লোকের মাথায় যেভাবে টুপি পরিয়েছেন পড়ান, কিন্তু যখন এই এসআইয়ের মতো একটা সিরিয়াস ব্যাপার করছেন, যেখানে লোককে একটা ডেলিভারি দেওয়ার প্রশ্ন আছে, যেখানে সফটওয়্যারটা ঠিকঠাকভাবে কাজ করার দরকার আছে, সেটা যদি কাজ না করে তাহলে সবাই ভুগবে। তাহলে আপনাদের না তখন আর কি ওইসব হিন্দু মুসলমান যতই আপনি চেষ্টা করুন না কেন, খুব বেশি দিন এসব লোকজন কথা শুনবে না। আর একটা ব্যাপার হচ্ছে কি, আপনাদের পুরো হিন্দুত্ববাদটাই দাঁড়িয়ে আছে কিন্তু মুসলমানদের জঙ্গিবাদের ওপর। আর আজকে পৃথিবীতে মুসলমানরাও বুঝতে পারছে, কারণ সবাই তো সোশ্যাল মিডিয়া ইউটিউব সব কিছু দেখতে পাচ্ছে, তারাও কিন্তু ধর্মীয় রাজনীতির ভুলটা খুব চোখের সামনেই দেখতে পাচ্ছি। আমি তো প্রচুর মুসলমান দেখতে পাচ্ছি, মুসলমানরা আমাকে খিস্তিও মারে, আবার ভালোবাসে, আমি তো মন্তব্য পাই, ভালোবাসার সংখ্যায় বেশি। ঠিক আছে, সবাই বুঝতে পারছে, কিন্তু সবাই কিন্তু বুঝতে পারছে যে যে বেসিক্যালি ধর্মটা তাদের জীবনে অতটা ইম্পর্ট্যান্ট নয়। তাদের জীবনে তাদের ছেলে মেয়েকে মানুষ করার চ্যালেঞ্জ, তাদের বেঁচে থাকার চ্যালেঞ্জটা অনেক বড় বেশি। হ্যাঁ, তারপরে যে পার্টিটা এটার জন্য ইয়ে করতে পারতো সিপিএম, সেটা লিড করার মতো ক্ষমতা নেই, কারণ তাদের নেতা নেই, তাদের বামপন্থা এক্সপায়ারি ডেটে চলে গেছে, সেটা অন্য ব্যাপার। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে তার মানেই যে আপনারা বেসিক্যালি আপনাদের হিন্দুত্ববাদী কথা লোকজন শুনবে খুব বেশি দিন, তা কিন্তু নয়। আর পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী অত নেই, 38% কিন্তু নেই। আপনারা বামপন্থীদের ভোট পেয়ে এসছেন, মানে এখন আমি বলছি বিজেপির যে 38%-এর মধ্যে এক্স বামপন্থীদের ভোট কিন্তু এখনও সংখ্যাধিক। সুতরাং আপনারা যা কিছু করবেন সাবধানে করুন, সাবধানে করুন, কারণ বেসিক্যালি পশ্চিমবঙ্গ একটা সেন্সিটিভ পয়েন্টে পৌঁছে গেছে। এই পয়েন্টে আইদার আপনারা এটাকে রাষ্ট্রপতি শাসন করে পুরোপুরি নিয়ে গিয়ে ঠিক করুন, আর না করে যদি ডেমোক্রেসিতে করতে যান, তাহলে ডেমোক্রেসিতে এমন খেলাটা খেলুন যাতে জিততে পারবেন। আপনারা প্রত্যেকবারই এমন খেলা খেলেন, মানে আমি বিজেপির কথা বলছি, যাতে আপনারা পশ্চিমবঙ্গে এসে গোহারা হেরে যান। এবারও কিন্তু সেই দিকে যাচ্ছে।